পিরিয়ডিক টেবিলটা যদি আমার আঁকার একটু চেষ্টা করি, জাস্ট চেষ্টা মাত্র। এখানটাতে 10টা ঘর আছে মাঝখানটাতে। এইখান থেকে এলিমেন্ট গুলো, এই দুটোতে থাকে এস, এই 6টাতে থাকে পি, আর এই মাঝে 10টাতে থাকে ডি। আর এখানে 6 নম্বর পিরিয়ড থেকে আরম্ভ হচ্ছে কি, এফ। পিরিয়ডিক টেবিলটা দেখলে পরে আরো ভালো করে বুঝতে পারবি। হাতের কাছে যদি একটা পিরিয়ডিক টেবিল থাকে, আশা করবো থাকবে একটা কাছে, ছোট হোক বড় হোক, কারণ বারবার বইটা খুঁজে বের করা খুব চাপের ব্যাপার। তো বাঁ দিকে, একদম বাঁ দিকে থাকে এস ব্লকের দুটো গ্রুপ। একটা হলো সোডিয়াম যেটাতে আছে সেটা গ্রুপ, মানে হাইড্রোজেনের গ্রুপটা, একটা হচ্ছে বেরিলিয়ামের গ্রুপটা, একটা NS1 টাইপ, একটা NS2 টাইপ, যেটা ক্লাস 11-এ পড়ানো হয়ে গেছিল। অ্যান্ড পি ব্লক আছে বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন এবং নোবেল, 6টা গ্রুপ আছে। তার ঠিক মাঝে ডি ব্লক এলিমেন্ট রয়েছে, এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ডি ব্লক এলিমেন্টগুলো 4th পিরিয়ড থেকে আরম্ভ হয়েছে। 4th পিরিয়ড অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম 4th পিরিয়ড থেকে স্টার্ট হয়েছে। স্ক্যান্ডিয়াম 21। এখানটাতে পটাশিয়াম আছে, আমি বাকিগুলো আঁকলাম না। পটাশিয়াম আছে 4th পিরিয়ডে, তারপরে আছে ক্যালসিয়াম, তারপরেই আছে স্ক্যান্ডিয়াম, অর্থাৎ 4th পিরিয়ড থেকে আরম্ভ হয়েছে। তার মানেই প্রত্যেকটা ডি ব্লক এলিমেন্টের এইখানটাতে তাদের 4টে করে সেল আছে, অর্থাৎ n এর ভ্যালুটা 4। আমরা n এর ভ্যালুটা পেয়ে যাই পিরিয়ড থেকে, অর্থাৎ পিরিয়ড নাম্বার যত নম্বর পিরিয়ডে বা যত নম্বর রোতে আছে, তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেল নাম্বারটা তত। তাহলে স্ক্যান্ডিয়াম ফার্স্ট ডি ব্লক এলিমেন্ট, যেটা শুরু হচ্ছে আফটার ক্যালসিয়াম, তার সেল নাম্বার 4, অর্থাৎ তাদের প্রত্যেককে 4টে করে সেল আছে। কতগুলো এলিমেন্ট আছে? 10টা। স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক 30 নম্বরে। তারপরে স্ক্যান্ডিয়ামের নিচে কে আছে না, স্ক্যান্ডিয়ামের নিচে আছে ইট্রিয়াম, তারপরে কি আছে জার্কোনিয়াম, তারপর আছে নিওবিয়াম, এইভাবে চলছে। তারপরে মলিবডেনাম আছে, টেগনেসিয়াম আছে, এরকম পরপর আছে। তাহলে উপরে 10টা এলিমেন্ট রইলো, নিচেতে 10টা এলিমেন্ট রইলো, তার নিচেতে 10টা এলিমেন্ট রইলো, এইভাবে আছে। তো এইগুলো হলো ডি ব্লক এলিমেন্ট। প্রশ্ন হলো ডি ব্লক এলিমেন্ট কাকে বলবো, কেন বলবো? ডেফিনেশনটা ঠিক আগের মতোই, যে শেষ ইলেকট্রন বলতে কি বোঝানো হয়? যদি কোনো এলিমেন্টের 20টা ইলেকট্রন থাকে, তাহলে যদি কারোর এলিমেন্টের 25টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5 6 7 8 করে 25টা ইলেকট্রন আছে, তাহলে শেষের ইলেকট্রনটা অর্থাৎ 25 নম্বর ইলেকট্রনটাকে বলা হবে, 25 নম্বর ইলেকট্রনটা কোন সাবসেলে রয়েছে সেটা দেখতে হবে। 25 নম্বর ইলেকট্রনটা কোন সাবসেলে রয়েছে সেটা দেখতে হবে। সেইটা যদি পি সাবসেলে থাকে তাহলে সেটা পি ব্লক এলিমেন্ট, ডি সাবসেলে থাকলে সেটা ডি ব্লক এলিমেন্ট, এবং এস সাবসেলে থাকলে এস ব্লক এলিমেন্ট, এবং এফ ব্লক এলিমেন্ট। যদি হ্যাঁ, বল।
ওই ঈশিতাকে বল। হুম, ওই জন্য আমি আমার হাতে রাখি না, ওটা ছেড়ে দিয়েছি। তাহলে 25 নম্বর ইলেকট্রনটা যে সাবসেলে ঢুকবে সেই সাবসেল অনুসারে নাম হবে সেটা পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, নাকি এফ ব্লক এলিমেন্ট অর এস ব্লক এলিমেন্ট, সেটা নাম হবে। আমরা দেখেছি এস ব্লক এলিমেন্ট পড়ার সময় যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিনাম, সিজিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে শেষের ইলেকট্রনটা তাদের এস সাবসেলে ঢুকেছিল, কারো 2s এ, কারো 3s এ, কারো 5s এ, যাই হবে হোক না কেন এস তো বটে, এসে ঢুকেছিল, এস সাবসেলে ঢুকেছিল। পটাশিয়ামের ক্ষেত্রে যেমন 4s এ ঢুকেছিল, সোডিয়ামের ক্ষেত্রে যেমন 3s এ ঢুকেছিল, তেমন ওদের নাম হয়েছিল এস ব্লক এলিমেন্ট। এবার যদি একটা ইলেকট্রন ঢুকেছিল তাহলে তার নাম হয়েছিল কি, অ্যালকালাইন মেটাল, এই অ্যালকালাইন মেটাল। আর দুটো যদি ইলেকট্রন ঢুকেছিল তখন আমরা নাম দিয়েছিলাম অ্যালকালাইন আর্থ মেটাল, তাই না? ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার পি ব্লকের ক্ষেত্রেও ঠিক ওই রকম নামকরণ করেছিলাম যে পি তে 6 রকমের ইলেকট্রন থাকতে পারে, P1 টাইপ, P2, P3, P4, P5, P6। কারণ ওখানে ওই পি সাবসেলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 6 রকম কনফিগারেশন পাওয়া সম্ভব। তার জন্য আমরা 6টা ব্লক পেয়েছি, দুটো 11-এ পড়ানো হয়েছে, 4টে 12-এ পড়ানো হয়েছে। বোরন ফ্যামিলি, P1 টাইপ, P2 টাইপ, কার্বন ফ্যামিলি, P3 টাইপ, নাইট্রোজেন ফ্যামিলি, হ্যালোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, P4 টাইপ, P5 টাইপ, হ্যালোজেন ফ্যামিলি, অ্যান্ড P6 টাইপ নোবেল গ্যাস। ঠিক তেমনই আমরা এখানে ডি ব্লক এলিমেন্ট পড়ব, যেখানে ইলেকট্রনটা ডি ব্লকে থাকবে, ডি সাবসেলে থাকবে। তাহলে যে সমস্ত এলিমেন্টের ডি সাবসেলে ইলেকট্রন থাকবে, শেষ ইলেকট্রনটা এন্টার করবে ইনটু ডি সাবসেল, সেই এলিমেন্টটাকে আমরা বলবো কি না ডি ব্লক এলিমেন্ট। এবং ডি ব্লক এলিমেন্টগুলো তা বলবো না, এস ব্লক এবং পি ব্লকের মাঝখানে অবস্থিত, ডি ব্লক এবং পি ব্লকের মাঝে অবস্থিত। তাই স্বাভাবিক কারণে ডি ব্লকের ধর্মগুলো পি ব্লক এবং এস ব্লকের মাঝামাঝি কোনো একটা কিছু হবে, এটা আইডিয়া পাওয়া যেতে পারে। কেমন? এস ব্লক এলিমেন্টগুলো খুব ভালো ধাতু, এরা অত্যন্ত অ্যাক্টিভ মেটাল, এরা খুব সহজেই ইলেকট্রনগুলোকে লস করতে পারে। পটাশিয়াম, সোডিয়াম, এরা। আবার অন্যদিকে যত পি ব্লকের দিকে আমরা অগ্রসর হব তত দেখা যাবে যে তাদের নন মেটালিক ক্যারেক্টার অনেক বেশি, অর্থাৎ তারা ইলেকট্রন ছাড়তে চাইছে না। তার মানে ডি ব্লক এলিমেন্টগুলো এমন হবে যে এদের অ্যাক্টিভিটি এস ব্লক এলিমেন্টের থেকে কম অ্যাজ এ মেটাল এবং পি ব্লকের থেকে বেশি। আমরা যদি ইলেকট্রোকেমিস্ট্রিতে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখা যাবে এস ব্লক এলিমেন্টগুলো উপরের দিকে আছে, আছে কি নেই? তারপরে দেখবি ডি ব্লক গুলো আছে, কারণ ওদের অ্যাক্টিভিটিটা অনেক বেশি। বাঁ দিক থেকে যখন ডান দিকে যায় তখন কি হয়, অ্যাক্টিভিটিটা, মেটালিক অ্যাক্টিভিটিটা আস্তে আস্তে কমতে থাকে, উপর থেকে নিচের দিকে বাড়ে। তাহলে যেহেতু এস ব্লক থেকে পি ব্লকে যাওয়ার পথে আমার মাঝে ডি ব্লক পড়ছে, তার জন্য এর ধর্মটা এস ব্লক এবং পি ব্লকের মাঝামাঝি হবে। এবার এন এর ভ্যালু 4, এন এর ভ্যালু যদি 4 হয়, এই পিরিয়ড থেকেই আমার ডি আরম্ভ হচ্ছে, ডি শুরু হচ্ছে, ডি শুরু হচ্ছে। তাহলে ডি যদি শুরু হয়, এটা কত নম্বর ডি? n-1 ডি, তাই তো? তার মানে এটা 3D। এই সিরিজটাকে কি বলা হয়? 3D সিরিজ। ভালো করে মনে রাখবি, পর্যায় নাম্বার 4 বা পিরিয়ড নাম্বার 4, বাট এইটাকে বলা হয় 3D।
কারণ ডি শুরু হচ্ছে 3 থেকে, 2D হয় না, 3D। তো এবার এখানে যত এলিমেন্ট থাকবে তাদের কিন্তু কোন সাবসেলে ইলেকট্রন থাকবে? 3D সাবসেলে ইলেকট্রন গুলো থাকবে, ঠিক আছে? কারো 3D1, কারো 3D2, কারো 3D4, যাই হোক না কেন 3D তে ইলেকট্রন গুলো থাকবে। তারপরে হলো 5th নম্বর পিরিয়ড, তার মানে সেখানে কত নম্বর ডি থাকবে? 4D থাকবে। তারপরে 6 নম্বর পিরিয়ড, তার মানে এখানে কে থাকবে? 5D থাকবে। তাহলে আমাদের মোটামুটি 3টে সিরিজ মোটামুটি পাওয়া যাবে। একটা হলো 3D সিরিজ, যেটা 4th পিরিয়ডে আছে। একটা হলো 4D সিরিজ, আর একটা হলো 5D সিরিজ। 3D তে কে কে আছে? না স্ক্যান্ডিয়াম আছে, টাইটেনিয়াম আছে, ভ্যানাডিয়াম আছে, ক্রোমিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, লোহা আছে। লোহার পরে কে আছে? লোহার পরে কে আছে রে? লোহার পরে আছে কোবাল্ট। হ্যাঁ, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। জিঙ্কের নিচে কে আছে? না জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম, তার নিচে আছে মার্কারি। কপারের নিচে আছে রূপো, তার নিচে আছে সোনা। তার আগে কে আছে? প্লাটিনাম। এর নিচে আছে প্যালাডিয়াম মনে হয়, যেন PD। আচ্ছা, ইট্রিয়াম, জার্কোনিয়াম, মোলিবডেনাম, টেগনেসিয়াম, রুথেনিয়াম আর এইচ, এটা। আর এখানে থাকে কে? ল্যান্থানাম। ল্যান্থানাম 57, তারপর এটা 72, 72 বলছি। হফমিয়াম, তারপরে ট্যান্টালাম, তারপরে আছে টাংস্টেন, তারপরে হেনিয়াম, তারপরে অসমিয়াম। এই যে এই এলিমেন্ট গুলো আছে। তো এই এলিমেন্ট গুলোর নাম একটু মনে রাখতে হবে, কার নিচেতে কে আছে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কষ্ট হলেও। আচ্ছা, তোদের সিলেবাস যেটা দিয়েছে, মানে সেই সিলেবাসে পেয়েছিস যে নতুন সিলেবাসটা দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোরা সবাই কে কোন বোর্ডে আছিস? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেশি নাকি 12 ব্যাচে? কম। সিবিএসসি তেও কমিয়েছে, কিন্তু সিবিএসসি তো অনেক কমিয়েছে। সিবিএসসি পলিমার নেই গো, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ নাই গো, বায়োমলিকুল পর্যন্ত অনেক। ও, বিশ্বভারতী। আচ্ছা আচ্ছা, অনেক কমিয়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক কমিয়ে দিয়েছে। লিস্ট কেমিস্ট্রির সব থেকে বেশি আমি দেখলাম। আচ্ছা, এবার যে জায়গাটাতে যাব, এই ডি ব্লক এলিমেন্ট গুলোকে মাঝে মাঝে বলা হয় সন্ধিগত মৌল। কিন্তু সন্ধিগত মৌলের এবার ইলেকট্রনিক কনফিগারেশন সবার জানা আছে তো, এগুলো স্ক্যান্ডিয়ামের কত হবে, টাইটেনিয়ামের কত হবে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, নিকেল কার কত হবে জানা আছে তো? অ্যাটমিক স্ট্রাকচারে করেছিলি অ্যাটমিক স্ট্রাকচার হয়তো এতদূর পর্যন্ত করিসনি, কিন্তু এক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো একটু দেখে নিতে হবে। তোরা বইটা খুলে একবার দেখে নে, একটা ছক হয়তো করা আছে তোদের বইয়ে। ক্রোমিয়ামের গিয়ে একটা এক্সেপশন হবে, হওয়া উচিত ছিল 3D4 4s2, হয় 3D5 4s1। এই ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা এক্সেপশন দেখা যায়, ইলেকট্রনিক কনফিগারেশন। যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশনটা এই চ্যাপ্টারের টপিক নয়, তার জন্য আমি এটা বলছি না গো, না হলে আবার অন্য প্রসঙ্গ হয়ে যাবে, নি চ্যাপ্টারটা শেষ হবে না।
ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা 3d5 করার জন্য, সেটাকে হাফ ফিল করার জন্য, স্টেবিলিটি পাওয়ার জন্য কি করে না 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়। ঠিক আছে, কেন 4s থেকে এটা হয়? কারণটা হচ্ছে এই যে 3d এলিমেন্টের, মানে 3d বলবো না কো, ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-1 d 1 to 10, অর্থাৎ n এর ভ্যালু যা হবে তার থেকে এক বাদ দিয়ে যে ডিটা হবে, এটা মাথায় রাখতে হবে। তার ভিতরে অনেক ডি থাকতে পারে, কিন্তু কত নম্বর ডিটা, n এর ভ্যালু যদি 6 হয় তাহলে সেখানে 4d থাকবে, 3d থাকবে, তাহলে এখানে কত নম্বর ডিটা বোঝানো হচ্ছে 5dটা। ঠিক আছে, n এর ভ্যালু যদি 6 হয় তাহলে সেটা বোঝানো হচ্ছে 5dটা, n-1dটা। 3dটা ভাবলে চলবে না কিন্তু, বা 4dটা। n-1d তে 10টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, 1 থেকে 10টা, আর ns এ 1 থেকে 2টো ইলেকট্রন থাকতে পারে। এটা ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। n-1 এ একটা, একটা থেকে 10টা। ভালো করে দেখ, তাহলে এই যে 3d সিরিজ আমাকে বল, এই 3d সিরিজে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? 4। তাহলে n-4 কত হবে? n-4 হবে 3d10, 3d 1 to 10, তাই তো? 3 4s2, বুঝতে পারলি? এটা 3d যে সিরিজ, 3d সিরিজ বলা হয়, ফোর্থ পিরিয়ড। তার মানে এখানে 3d 1 to 10 হবে ইলেকট্রনিক কনফিগারেশনটা, আর 4s 1 to 2 টাইপ হবে। এটা দেখ ভালো করে বুঝতে পারলি কিনা। 4d 4d সিরিজে n এর ভ্যালুটা 5, তাহলে এক্ষেত্রে হবে 4d 1 to 10 5s2 1 to 2, এই মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে। ফর্মটা এরকম হবে, ইলেকট্রনের সংখ্যাগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এবং 6 নম্বর পিরিয়ডে ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন হবে না 5d 1 to 10 6s 1 to 2, এটা হলো 6 নম্বর পিরিয়ডের। 5 নম্বর পিরিয়ডের কত হবে 4d 1 to 10 5s 1 to 2, অর্থাৎ এসে একটা থেকে দুটো ইলেকট্রন থাকতে পারে, ডিতে 1 থেকে 10টা ইলেকট্রন থাকতে পারে। স্ক্যান্ডিয়ামের যেমন 3d1 4s2, 3d1 4s2, টাইটেনিয়ামে 3d2 4s2, ভ্যানাডিয়ামে 3d3 4s2, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখ ইলেকট্রনিক কনফিগারেশনে 1s2 2s2 2p6 এই পর্যন্ত 10টা, তাই তো? 1s2 2p2 1s2 2s2 2p6 এই পর্যন্ত 10টা হয়ে গেল, তাই তো? তারপর 3s2 3p6 কতগুলো হলো? 18টা হয়ে গেল। দেখ এসে দুটো, পিতে 6টা, 18টা হয়ে গেল। তার মানে সেখানে আর্গন পর্যন্ত আমি চলে গেলাম। স্ক্যান্ডিয়াম কত নম্বরে আছে? 21 নম্বরে। তাহলে এস কে আমি দুটো দিয়ে দেবো, মানে 20টা হয়ে যাবে, বাকিটা ডিতে দিয়ে দেবো। মনে রাখবে এইভাবে। টাইটেনিয়াম 22টা আছে, তার মানে 18টা পর্যন্ত এসে দিয়ে দেবো। ঠিক আছে, 18টা দুটো, মানে 20 পর্যন্ত এসে দিয়ে দেবো। বুঝতে পারলি কি জায়গাটা বলছি? স্ক্যান্ডিয়ামের তো 21টা ইলেকট্রন, আর 20 পর্যন্ত হতে কি লাগে, মানে 18 পর্যন্ত হতে কত কি লাগে? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? এটা 1, তার মানে হ্যাঁ 1s2 2s2 2p6 3s2 3p 3p6 এই পর্যন্ত আমার 18টা হয়ে গেছে।
তাহলে পরে আমার আর তিনটে ইলেকট্রন আছে, তো আমার আর তিনটে ইলেকট্রন এধারে পড়ে আছে। তাহলে আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা কি করে করব? আমার স্ক্যান্ডিয়াম মানে এটা ফোর্থ পিরিয়ডে পড়ছে, তার মানে এটা 3D সিরিজে পড়ছে, তার মানে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3D 1 to 10 4s2 1 to 2। এবার আমার তিনটে ইলেকট্রন আছে, তো এসে দুটো থাকতে পারে, আমি এখানে দুটো দিয়ে দেবো, বাকিটা দেবো 3D তে। ঠিক আছে, তাহলে 3D1 হলো 4s2। আমি এইভাবে মনে রাখি, মনে রাখার ব্যাপারটা নিজের কাছে। ঠিক আছে, টাইটেনিয়ামটা কত? এটা 22 নম্বর আছে, তার মানে আর্গন পর্যন্ত নিলাম, আর্গনের পরটা লিখতে হবে, তাই তো? তার মানে চারটে ইলেকট্রন পড়ে আছে, এসে দুটো দিয়ে দিয়েছি, 4s2, 3D তে দুটো। টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম 23, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন খুব আর্গন 4s এ দুটো দিয়ে দাও, 3D তে পড়ে রইলো 3। কারণ 23 মানে হচ্ছে 18 + 5, 18টা তো এই পর্যন্ত, 3p6 পর্যন্ত, পাঁচটা পড়ে আছে, সে পাঁচটাকে ইলেকট্রনটাকে দিতে হবে। এবার হচ্ছে ক্রোমিয়াম আছে 24 নম্বরে। এবার এখানেই আসে, হওয়া উচিত ছিল 4s2 3d4, এটা হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এক্ষেত্রে হয়ে যায় কোনটা? 3d5 4s1, এইটা হয়ে যায়। এটা এক্সেপশনাল দেখায় এই ক্রোমিয়াম। কেন দেখায় না, এই ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে n-1 যে ডি আর ns, এই সাবশেল দুটোর এনার্জি অলমোস্ট সেম বা কাছাকাছি, যার জন্য এখানকার ইলেকট্রনের এনার্জিটা খুব কাছাকাছি হয়। তার জন্য এখানকার ইলেকট্রন এখানে ঝাঁপাতে পারে, এখানকার ইলেকট্রন ঝাঁপাতে পারে। তার জন্য স্টেবিলিটি যখন একটা ব্যাপার রয়েছে, 3d5 কনফিগারেশনটা হাফ ফিল্ডটা অত্যন্ত স্টেবল। তার জন্য এই এই স্টেবিলিটি পাওয়ার জন্য এসে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে ব্যাক করে যাচ্ছে। বুঝতে পারলি এই জায়গাটা? এবং এই ইলেকট্রনিক কনফিগারেশনটা ঠিক কপারের ক্ষেত্রেও হয়। কপারের হওয়া উচিত ছিল 3d9 4s2, কিন্তু হয় 3d10 4s1, কারণ এটাকে ফুলফিল করার জন্য এই এস এর ইলেকট্রনটা এখানে চলে আসে। হওয়া উচিত ছিল 4s2, এটা হওয়া উচিত ছিল, কিন্তু হয় এটা। সামনে অবশ্যই আর্গন আছে, 18টা পর্যন্ত আমি ইলেকট্রনিক কনফিগারেশন করিনি, 18টার পর থেকে করছি। তাহলে কপার হচ্ছে 29 নম্বর, তার মানে 18-র পরে এখনো 11 নম্বর আছে। তাহলে 11টা ইলেকট্রন 9 আর 2 এতটা, প্রথমে দুটো এখানে দিয়ে দেবো, বাকি 9টা এখানে দেবো। আমি বলেছিলাম যে 18 পর থেকে 20 পর্যন্ত যে ইলেকট্রনটা, মানে 19 নম্বর এবং 20 নম্বর ইলেকট্রনটা 4s এ দেবো, বাকিটা 3d তে দেবো, মনে রাখার তাগিদে। আর হয় কোনটা, 4s এ একটা থাকে, 3d তে 10টা থাকে। তার কারণ হচ্ছে ডিউ টু ফুলফিল কনফিগারেশন, ফুলফিল ইলেকট্রনিক ডি যে কনফিগারেশন, সেটা হওয়ার জন্য এটা করে। বোঝা গেছে? যদি এগুলো অ্যাটমিক স্ট্রাকচার এবং অন্যান্য একটা চ্যাপ্টারের বিষয়, এগুলো 11-এ পড়ে এসেছিস খুব বেশি ভালো করে। এক্সেপশন গুলো মনে রাখবি, যেমন প্যালাডিয়ামের ক্ষেত্রে যেমন ns এ কোনো ইলেকট্রনই থাকে না, একটু মনে রাখতে হবে এগুলো। প্যালাডিয়াম কোথায় আছে না, প্যালাডিয়াম আছে নিকেলের ঠিক নিচে। তার মানে নিকেল কত নম্বরে আছে না, নিকেল আছে 28 নম্বরে। তার মানে প্যালাডিয়াম কত নম্বরে থাকবে, 18 যোগ করে দাও, তার মানে 28 আর 18 46 নম্বরে আছে প্যালাডিয়াম, যার ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে 5d10 4d10 5s0, 4d10 5s0 হওয়া উচিত ছিল এরকম কিছু একটা। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন যা, নিকেল 28 নম্বরে আছে, তাহলে কত হবে ইলেকট্রনিক কনফিগারেশন, একটু আইডিয়া করে বের করা যাক। আর্গন পর্যন্ত 18, নিকেলটা আছে, ভালো করে দেখ জায়গাটা, নিজেরাই খুব সুন্দর করে বের করে নিতে পারবি। নিকেলটা আছে ফোর্থ পিরিয়ডে 28 নম্বর, তাহলে ফোর্থ পিরিয়ড হলে পরে 3d4s হয়।
28টা ইলেকট্রন, তার মানে আর্গন পর্যন্ত আমি 18টা লিখে ফেলেছি, বাকি আছে 10টা। তাহলে 10টা, 19 নম্বর আর 20 নম্বর ইলেকট্রনটা কোথায় দেবো? এসে দেব। বাকি আছে 8টা, সেটা দেব কত? নিকেলে। তাহলে হওয়া উচিত 3d8 4s2। নিকেলের এটাই হয়। তাহলে নিকেলের নিচে যদি কেউ থাকে তাহলে তার কত হবে? তার হওয়া উচিত 4d8 5s2 হওয়া উচিত। তো এখানে আর্গন হবে না, তখন আর কে হবে? এখানে তো আর্গন হবে না, তখন হয়ে যাবে এখানে ক্রিপ্টন। ক্রিপ্টন 36 আর এটার কত? 46। তার মানে এখনো 10টা ইলেকট্রন আছে, 8 আর 2 এ 10। তাহলে এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। এই দুটো ইলেকট্রন এখানে চলে আসে, 4d10 হয়ে যায়। এন এসে কোনো ইলেকট্রন থাকে না। এগুলা এক্সেপশন কেস, মনে রাখতে হবে। আর কে কে এক্সেপশনাল দেখায় না? রুথেনিয়াম আর ইউ যেটা লোহার নিচে আছে সেটা এক্সেপশন দেখায়। নিওবিয়াম এক্সেপশন দেখায়। এইগুলো একটু মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে বারবার। এস ব্লকের ক্ষেত্রে এসে একটা ইলেকট্রন ছিল, আর এই ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কি এসেও ইলেকট্রন আছে, কিন্তু তার সাথে সাথে n-1 ডি তেও ইলেকট্রন আছে। 1 থেকে 10টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে, তাই না? এরপর আমার আসবো সন্ধিগত মৌল, বা ইংরেজিতে যেটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌলর সংজ্ঞাটা অনেক সময় গুলিয়ে ফেলা হয় যে এটাই বুঝি ডি ব্লক এলিমেন্ট। অবশ্যই সন্ধিগত মৌল হতে গেলে তাকে ডি ব্লক এলিমেন্ট হতেই হবে, কিন্তু ডি ব্লক এলিমেন্ট মানে সন্ধিগত মৌল সেটা নয়। ডি ব্লক এলিমেন্ট মানেই, ডি মানেই সন্ধিগত বা ট্রানজিশন, এটা নয়। কিন্তু রিভার্সটা ঠিক, যে সন্ধিগত বা ট্রানজিশন এলিমেন্ট মানেই সেটা ডি ব্লক এলিমেন্ট। কেউ জানিস সংজ্ঞাটা, সন্ধিগত মৌলের সংজ্ঞাটা? আচ্ছা বলছি। একটা হলো গ্রাউন্ড স্টেটে চেক করতে হবে, বলবো সব বলে দেবো। গ্রাউন্ড স্টেট, আর একটা হলো স্টেবল অক্সিডেশন স্টেট। যদি কোনো পরমাণুর গ্রাউন্ড স্টেটে অথবা স্টেবল অক্সিডেশন স্টেটে, এই স্টেবল অক্সিডেশন স্টেটটা আমি একটু পর একটা এক্সাম্পল নিয়ে বলবো। যদি কোনো পরমাণুর গ্রাউন্ড স্টেটে অথবা স্টেবল অক্সিডেশন স্টেটে n-1d, তাতে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, n-1d। তার মানে যদি কারো 4-5টা ডি থাকে
কথার মানে বলছি, তার 3D আছে, 4D আছে, 5D আছে, তার মধ্যে তার মানে কোন ডিটাকে বলছে সেটা উল্লেখ করে দিয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে যে 3D আছে, 4D আছে, 5D আছে, কোন ডিটাকে বোঝাবো। তার ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে সেই এলিমেন্টটা যদি আমার 70-তে থাকে বা 80-তে থাকে, তার তো অনেক রকম ডি থাকবে, তাই না? তাহলে ডি বলতে কোন ডিটাকে বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এটা বুঝিয়ে দিচ্ছি যে এন এর ভ্যালু যা হবে তার থেকে 1 বিয়োগ করে যে ডিটা হবে সেই ডিটার কথা বলছি। অর্থাৎ সেটা যদি 5th পিরিয়ডে থাকে, তার মানে সেটার এন এর ভ্যালু 5, তার মানে সেই এলিমেন্টটার ক্ষেত্রে 4D এর কথা বলা হচ্ছে। একটু জটিল, মনে রাখতে হবে। n-1d তে যদি ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, পার্সিয়ালি ফুল থাকে, মানে 9টা 8টা 7টা ইলেকট্রন থাকে, 9টা 7টা 8টা ইলেকট্রন থাকে, আংশিকভাবে পূর্ণ থাকে, ফুলফিল থাকলে চলবে না। তাহলে পরে কি হবে? সেটাকে সন্ধিগত মৌল বলা হবে, যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে। গ্রাউন্ড স্টেটে যদি থাকে তো ভালো কথা, যদি না থাকে তাহলে স্টেবল অক্সিডেশন স্টেটে গিয়ে আমরা একবার দেখে নেব। যেমন স্ক্যান্ডিয়াম, আমি যদি তাকাই স্ক্যান্ডিয়ামের দিকে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? আর্গন 3d1 4s2, এটা গ্রাউন্ড স্টেট, তার এটা গ্রাউন্ড স্টেট। তাহলে স্ক্যান্ডিয়ামটা কত নম্বর পিরিয়ডে আছে? না, স্ক্যান্ডিয়ামটা আছে 4 নম্বর পিরিয়ডে। তার মানে এন এর ভ্যালু 4, তার মানে এখানে কত নম্বর ডিটা ক্যালকুলেট করতে হবে আমার? n-1d, তার মানে 4-1d, তার মানে এটা কথা বলা হচ্ছে 3d নিয়ে। কি কন্ডিশন ছিল? যে n-1dটাকে গ্রাউন্ড স্টেটে অথবা স্টেবল অক্সিডেশন স্টেটে, তার অনেকগুলো অক্সিডেশন স্টেট থাকতে পারে, কিন্তু যে অক্সিডেশন স্টেটটা স্টেবল সেই অক্সিডেশন স্টেটে দেখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এর গ্রাউন্ড স্টেটে ডিটা আংশিকভাবে ফুল আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে এটা ট্রানজিশন এলিমেন্ট হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা এরপরে জিঙ্ক নিয়ে আলোচনা করব। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d10 4s2। ভালো করে দেখো, জিঙ্কের গ্রাউন্ড স্টেটে ডিটা ফুল, 10টা ইলেকট্রন। তাহলে আমরা গ্রাউন্ড স্টেটে চেক করে নিলাম। জিঙ্কের ক্ষেত্রে 3d আছে, মাত্র 3d, তার মানে প্রথম ডিটাই আছে, তার মানে আর কোনো ডি চেক করার দরকার নেই। যার ক্ষেত্রে 4d 3d থাকবে তার ক্ষেত্রে চেক করে নিতে হবে। অনেকগুলো ডি থাকবে, সেক্ষেত্রে কোন ডিটা আছে সেটা চেক করতে হবে। এরা তো ফার্স্ট ট্রানজিশন সিরিজের অন্তর্গত, অর্থাৎ 3d সিরিজের অন্তর্গত, তার মানে এদের আর কোনো ডি থাকার কথা নয়। তো জিঙ্কের ক্ষেত্রে Zn2 প্লাসটা হলো স্টেবল অক্সিডেশন স্টেট। তাহলে যখন Z2 প্লাস হয় তখন কেমন হয়? আর্গন 3d10 4s0, 4s0 3d10। এখনো এটা ফুলফিল অবস্থায় আছে, পার্সিয়ালি ফিল্ড নেই, আংশিকভাবে পূর্ণ নেই। বোঝা গেছে জায়গাটা?
তাহলে দু ক্ষেত্রে আমি চেক করলাম, গ্রাউন্ড স্টেটে চেক করলাম, স্টেবল অক্সিডেশন স্টেটে আমি চেক করলাম। দু ক্ষেত্রেই দেখলাম যে থ্রিডিতে 10টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ফুলফিল অবস্থায়, আংশিকভাবে পূর্ণ নেই বা পার্সিয়ালি ফিল্ড নেই। তার জন্য এটা সন্ধিগত মৌল আমি বলতে পারছি না। তোরা এক কাজ করতো, আমাকে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন করে আমাকে বল যে ওটা আমার ট্রানজিশন এলিমেন্ট হবে বা সন্ধিগত মৌল হবে কি হবে না, আমাকে একটু করে দেখাতো, বল করে দেখতো। জিঙ্কের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, স্টেবল অক্সিডেশন স্টেট হলো Zn2+। তাহলে Zn2+ হলে এসে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, থ্রিডিতে 10টা ইলেকট্রন থেকে গেল, অর্থাৎ গ্রাউন্ড স্টেটেও ডিটা ফুল, স্টেবল অক্সিডেশন স্টেটেও মানে ডিটা ফুল। তাহলে ডিটা ফুল থাকলে তো হবে না, ডিটাকে পার্সিয়ালি ফুল থাকতে হবে, অর্থাৎ 10-এর থেকে কম থাকতে হবে। ডেফিনেশন সেটাই বলা আছে, যে কোনো একটা জায়গাতে থাকলেই হবে, গ্রাউন্ড স্টেটে থাকলেও হবে, স্টেবল অক্সিডেশন স্টেটে থাকলেও হবে, তার জন্য সন্ধিগত মৌল হবে। তাহলে সন্ধিগত মৌল কখন হচ্ছে? ডি ব্লকের একটা কন্ডিশনে হচ্ছে, ডি ব্লকের যখন এই কন্ডিশনটা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। সবাই ডি ব্লকের যে যতগুলো এলিমেন্ট আছে সবাই কিন্তু সন্ধিগত মৌল নয়, কিছু কিছু এলিমেন্ট রয়েছে যাদের ফিল রয়েছে, আংশিকভাবে নয়, মানে স্টেবল অক্সিডেশন স্টেটে ফুল রয়েছে, তাহলে সেইগুলোকে আমরা সন্ধিগত মৌল বলবো না। সন্ধিগত মৌল তাদেরকেই বলবো যাদের এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হবে। কিন্তু আবার সন্ধিগত মৌল কারা? ডি ব্লক এলিমেন্টরা। কিন্তু ডি ব্লক এলিমেন্ট মানে সন্ধিগত মৌল নয়, ওই জন্যই বলেছি ডি ব্লক সন্ধিগত, বা সন্ধিগত হলেই, ডি ব্লক মানে সন্ধিগত নয়, কিন্তু সন্ধিগত বা ট্রানজিশন এলিমেন্ট হলেই সেটা ডি ব্লক এলিমেন্ট, এটা মনে রাখবি। তোরা কপারটাকে আমাকে ক্যালকুলেশন করে বল যে কপারটা করে দেখ, মনে হচ্ছে বলে কোনো কথা হয় না। সন্ধিগত মৌল হবে কি হবে না? হ্যাঁ, কপারের দু রকম অক্সিডেশন স্টেট আছে, কপার প্লাস হয়, কপার 2+ হয়। কপারের দু রকম অক্সিডেশন স্টেট আছে, একবার 4s থেকে একটা ইলেকট্রন যায়, একবার 4s থেকে একটা ইলেকট্রন যায়, 3d থেকে একটা ইলেকট্রন যায়। তার মধ্যে স্টেবল কোনটা তাহলে? ওই জন্যই কথাটা দেওয়া আছে যে যখন মাল্টি না অনেকগুলো আমার অক্সিডেশন স্টেট চলে আসবে তখন আমাকে স্টেবলটাকে নিতে হবে, Cu2+টা স্টেবল অক্সিডেশন স্টেট। কে কে করতে পারিসনি? সবাই করতে পারছিস? কপার 2+টা অক্সিডেশন স্টেট, প্রীতম, সৌজন, শরণ্যা, সৌমিক, সৌমিক এসেছে? তাহলে কপার 2+টা কিন্তু স্টেবল অক্সিডেশন স্টেট। তাহলে কপার 2টা যখন করব তখন দেখবো 3d9 হয়ে গেছে, 4s0 হয়ে গেছে, আর্গন সামনে অবশ্যই। এই যে পার্সিয়ালি ফিল্ড হয়ে গেল, তার জন্য কপার, কপার কি হয়? ট্রানজিশন এলিমেন্ট দেখা যায়। তোরা পড়েছিলি যে আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে দেখবি ডিডি ট্রানজিশন হয় না, তাই না? আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হয়, ফুল টুল থাকলে হবে না, বা না থাকলেও চলবে না। সেক্ষেত্রে দেখবি যারা যেগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তারা কালার কম্পাউন্ড শো করে, তাই না? কিছুক্ষণ পরেই পড়বি তোরা। ওই জন্য দেখবি জিঙ্কের যে জিঙ্কের 10টা ইলেকট্রন আছে, তার মানে জিঙ্কের 10টা ইলেকট্রন আছে, তার মানে হচ্ছে জিঙ্ক সালফেট সাদা রং, মানে সাদা রং বলবো না, ওটাকে বর্ণহীন বলে নাকি, সাদাটাকেই তো বর্ণহীন বলে নাকি, একবারে সাদা রঙের মতো হয়। কিন্তু কপার সালফেটটা অন্যদিকে, সেটা একবারে নীল, নীল রং হয়, তাই না? কপার সালফেট যেটাকে তুঁতে বলা হয়, কারণ এখানে ডিডি ট্রানজিশন হয়। যদিও এখানে ডিডি ট্রানজিশনের জন্য কপারটা কালার নয়, কিন্তু কপারের কালারটা হচ্ছে 5 অণু জল থাকার জন্য। অনেকে ভাবা হয় যে ডিডি ট্রানজিশন হয় বলতে কপারের ডিডি ট্রানজিশন হয় বলেই হয়তো কালারটা ওইরকম নীলচে পাড়া হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা হয় 5 অণু জল থাকে বলে। দেখবে কপার সালফেট লেখা হয় তখন 5 অণু জল লেখা হয় তার সাথে একটা ডট দিয়ে, সেটা, সেটার কারণে। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক সালফেট সাদা রং হবে।
এরকম তোদের কিছু প্রশ্ন থাকতে পারে যে সিলভার, ক্যাডমিয়াম, মার্কারি যাই হোক না কেন, বা সিলভার, গোল্ড, এদেরকে সন্ধিগত মৌল বলা হয় বা হয় না কেন, তখন তোদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন করে উত্তরটা দিতে হবে। এবার আসছি মেটালিক প্রপার্টি। মেটাল পড়ছি, মেটালিক প্রপার্টি পড়বো না এটা তো হয় না। ধাতব বন্ধন বা মেটালিক এলআইসি ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার কি হয় না, মেটালগুলো তাদের আনপেয়ার্ড ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে কি করে না এন প্লাস টাইপ হয়ে থাকে। এন প্লাস হিসাবে লিখছি কেন, এন এর ভ্যালুটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যাই হবে হোক না কেন। লোহা Fe2+ হতে পারে, Fe3+ হতে পারে, Mn2+ হতে পারে, সুতরাং আমি Mn+ হিসাবে লিখব। আর কি তৈরি করে, প্রচুর সংখ্যক ইলেকট্রন তৈরি করে। একটা মেটাল, এই মেটালটার মধ্যে এরকম অবস্থায় হয়ে আছে, প্রচুর ইলেকট্রন। তার মাঝে কি আছে, ক্যাটায়ন আছে। এই যে ইলেকট্রনগুলো ছেড়ে দেওয়া আছে, এই ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এগুলো কোথা থেকে আসে না, ভ্যালেন্স সেল থেকে আসে। ভ্যালেন্স সেল থেকে আসে। আর এই ইলেকট্রন যে মেঘ, সেই ইলেকট্রন মেঘের সাথে এই ক্যাটায়নের কি হয়, একটা অ্যাট্রাকশন হয়। এই ক্যাটায়নটা, এখানে একটা ক্যাটায়ন আছে, এর ইলেকট্রন আছে, এর ইলেকট্রন আছে, এর ইলেকট্রন আছে, আবার এখানে একটা ক্যাটায়ন আছে, এর ইলেকট্রন আছে, এর ইলেকট্রন আছে, এর ইলেকট্রন আছে। তাহলে এর ইলেকট্রনকে আকর্ষণ করছে, আবার নিজের ইলেকট্রনকে আকর্ষণ করছে। এ কি করছে, এর ইলেকট্রনকে আকর্ষণ করছে, আবার এর ইলেকট্রনকে আকর্ষণ করছে। এর ইলেকট্রনকে আকর্ষণ করছে, আবার নিজের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে। অর্থাৎ চারিদিকে ওই ক্যাটায়নটা অ্যাট্রাকশনে যুক্ত হয়ে আছে। ভালো করে দেখ, কার সাথে অ্যাট্রাকশন হচ্ছে না, আয়নের সাথে ওই ইলেকট্রনের। ইলেকট্রন যে মেঘ তৈরি হয়েছে, যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, প্রচুর পরিমাণে। একটা অ্যাটম হয়তো কেউ 3টে ছেড়েছে, কেউ 4টে ছেড়েছে, কেউ 5টা, যাই হোক না কেন, সেই সমস্ত ইলেকট্রনগুলো কিন্তু এখানে আছে। একটা ইলেকট্রন মেঘ তৈরি করেছে। এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়, ফ্রি ইলেকট্রন। এরা মুভ করছে, ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। সেই মেটালের মধ্যে আয়নের সাথে ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন চলছে। এই অ্যাট্রাকশনটাকেই বলা হয় মেটালিক বন্ড। মেটালিক বন্ড বা ধাতব বন্ধন, এটাকে বলা হয় মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। ম্যাক্সিমাম যে এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, তারা কিন্তু এই ধাতব বন্ধনটা শো করে। এবং এই মেটালিক ক্যারেক্টারটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এরা আনপেয়ার্ড ইলেকট্রন আছে প্রচুর পরিমাণে, তার জন্য কি হচ্ছে না, এদেরকে আমরা সহজে ভাঙতে পারি না। আমরা একটা সোডিয়ামকে যত সহজে কাটতে পারি, আমরা একটা লোহাকে কাটতে পারি না।
আমরা একটা অ্যালুমিনিয়ামকে যত সহজে কাটতে পারি, একটা লোহাকে তত সহজে আমরা কাটতে পারি না। একটা সোডিয়ামের মধ্যে এনএসে একটা ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রনিকও নাই, একটা মাত্র। তাহলে ওখানে মেটালিক ক্যারেক্টারটা কম হবে না তো কোথায় হবে? অবশ্যই তো হবে। ওই জন্য তো আমরা কাটতে পারি, কাঁচি দিয়ে কেটে দেয় ল্যাবরেটরিতে। ল্যাসাইন টেস্ট করতে যাবি তখন দেখবি কেরোসিন থেকে তুলে তোকে কাঁচি দিয়ে টাচি দিয়ে কেটে কেটে দিচ্ছে ছোট 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 টুকরো করে। কিন্তু আমরা অ্যালুমিনিয়াম বা লোহা আমরা তো এইভাবে কাটতে পারবো না, আমাদেরকে ছিনে হাতুড়ি লাগবে তবে কাটতে পারবো। কারণ এর আর ওর মেটালিক ক্যারেক্টারটা অনেক বেশি, মেটালিক বন্ডটা বেশি অত্যন্ত। এবার এই মেটালিক বন্ডের জন্য অনেক ধর্ম দেখায়। কি ধর্ম দেখায়? তার মধ্যে অন্যতম হচ্ছে কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। হিট অ্যান্ড ইলেকট্রিসিটি যে বাসে একজনকে, একটা প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায় তাকে বলা হয় কন্ডাক্টর। কন্ট্রাক্টর নয়, অনেকজনে কন্ট্রাক্টর বলে। কন্ট্রাক্টর আর কন্ডাক্টর আলাদা কথা। বাড়ি ঘর ব্রিজ রাস্তা যারা ওই তৈরি করে ওদেরকে কন্ট্রাক্টর বলা হয়। যে কোনো একটা কন্ট্রাক্ট নিয়ে কাজটা করে দেওয়া সেটা কন্ট্রাক্টর, আর কন্ডাক্টর আলাদা। তো হিট আর ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় এই মেটালগুলো, এই জন্য এদেরকে বলা হয় গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তাপ ও তড়িতের সুপরিবাহী। তাপ ও তড়িতের সুপরিবাহী। ওই জন্য রান্না করতে করতে খুন্তিটা গরম হয়ে যায়। আর এই মেটালিক বন্ড যত কখন বেশি হবে? যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত মেটালিক বন্ড বেশি হবে। যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত মেটালিক বন্ড বেশি হবে। আর এই মেটালিক বন্ড যত বেশি হবে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের মানও তত বেশি হবে। মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের মানও তত বেশি হবে। আমরা যদি বাইরে থেকে এনার্জি দিই তাহলে কি হবে? বাইরে থেকে এনার্জি দিলে কি হবে না, ওই ইলেকট্রন গুলো কি করবে না, এনার্জিটাকে ওই গ্রহণ করে নিয়ে ওরা মুভ করা শুরু করবে। এর জন্য ওই চক 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 করে তাপ তড়িৎ পরিবহন করে। এটার কারণই হচ্ছে এই ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন আছে বলে এই সমস্ত কিছু হয়। ফ্রি ইলেকট্রন যদি না থাকতো তাহলে এই সমস্ত হতো না। এর কোনো ডিরেকশন নাই যে এই ক্যাটায়নটা এইদিকে যাবে এইটা এইদিকে যাবে, এরকমকে নাই। ওমডিন ডিরেকশনাল, অর্থাৎ চারিদিক থেকে আকর্ষণ করবে। এই মেটালটা এর ইলেকট্রনকে আকর্ষণ করবে, এর ইলেকট্রনকে আকর্ষণ করবে, এর ইলেকট্রনকে আকর্ষণ করবে, চারিদিক থেকে আকর্ষণ করবে। সুতরাং কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে একটা ডিরেকশনের ব্যাপার থাকে সেটা কিন্তু এখানে নেই। আর এদের মেটালিক বন্ডটা স্ট্রং হওয়ার জন্য মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টও কিন্তু বেশি হয়। তোদের বইয়ে একটা গ্রাফ দেওয়া থাকবে, হয়তো অবশ্যই থাকবে, যে মেল্টিং পয়েন্টের সাথে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার এরকম একটা গ্রাফ থাকবে। এরকম একটা গ্রাফ পাবি, আছে দেখ। এদিকে হচ্ছে মেল্টিং পয়েন্ট আর এদিকে হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটাকে বললাম 3D। এটাকে 3D সিরিজ মানে প্রথম ফোর্থ পিরিয়ডের ডি এলিমেন্ট গুলো। এটা 4D, এটা 5D। এখানে যখন ছিল
তার অ্যাটমিক নাম্বার কম ছিল। তার মানে এখানে ডি তে একটা ইলেকট্রন, তারপর ডি তে দুটো ইলেকট্রন, তারপর ডি তে থ্রিটে ইলেকট্রন, ডি তে চারটে ইলেকট্রন, এইভাবে ডি তে ইলেকট্রন ঢুকছে, একটা টাইম জায়গায় আনপেয়ার্ড হচ্ছে, তাই তো? একটা জায়গায় এসে আনপেয়ার্ড হচ্ছে, আনপেয়ার্ড হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আবার পেয়ার আপ হতে লাগছে। তখন যখনই আনপেয়ার্ড ইলেকট্রনটা ম্যাক্সিমাম জায়গায় যাচ্ছে, তখন তার মেল্টিং পয়েন্টটা ম্যাক্সিমাম জায়গায় যাচ্ছে। তারপরে যখন আবার পেয়ার আপ হতে লাগছে, তখন আবার কি হচ্ছে, মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ করতে লাগছে। বুঝতে পেরেছিস গ্রাফটা এরকম? হ্যালো? ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখ 3D5 4s2, ভালো দেখ। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখ 3D5 4s1, দেখ আনপেয়ার্ড ইলেকট্রন আরো একটা বেশি। দেখে নে সবাই একবার। অন্যদিকে দেখ বইটা বইটা খোল। বইটা আমার আমার অনেক পুরনো বই রে, আমার সাথে মিলবে না তো। হয়েছে? আমি একবার লেফট করছি, ঠিক আছে? আমি 5 মিনিট পরে জয়েন হচ্ছি। ঠিক আছে, তোরা একবার দেখে নে। যার বই খুঁজে পাসনি, বই একবার গ্রাফটা দেখে নে, ঠিক আছে?